আমি যেহেতু শেখ হাসিনা বন্দনা করি নাই, যেহেতু আওয়ামী বন্দনা করি নাই, মুজিব বন্দনা করি নাই, আমার সবচেয়ে বড় ভুল আমি কেন মানুষের পক্ষে কথা বলেছি। এটা আমার বিশাল বড় পাপ, আমার বিশাল বড় অপরাধ। তারা বলতেছিল তুই তারেক জিয়ার তো এজেন্ট, তুই তারেক জিয়ার এজেন্ট, তারেক জিয়ার কাছে টাকা খাইছিস, তুই টাকা খেয়ে তুই এই স্লোগানগুলি করার চেষ্টা করছিস, এই বিএনপির প্রপাগান্ডা করতেছিস, তুই বিএনপির এজেন্ট। এখানে ভোটাধিকার নাই, দেশটা লুট হয়ে যাচ্ছে, একজন মহল্লার গুন্ডা কোটি কোটি টাকার মালিক, এখানে কোনো প্রকার আইনি শাসন নাই, মানুষের মূল্যবোধ নাই, এই দেশের দেশটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এই এত বছরও এই দাগটা এখনো যায় নাই। আমি তোমাকে আরেকটা চিহ্ন দেখাইছি, এটা আমার এই জায়গাটাতে দেখাতে পারছি না, সো দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছি না। একটা জিনিস এখানে কত মানে শক্ত করে যদি না আঘাত করা হয়, এখন এই দাগটা রয়ে গেছে। আমার ব্যাচেলর জীবন, সেখানে ছাত্রলীগের ছেলেরা এসে নিচে এসে হামকি দামকি, যেহেতু আমি শ্রমজীবী মানুষ, আমাকে কাজ করে খাইতে হয়, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ওরা রাস্তাঘাটে ধরে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। আমার পতাকা খামছে ধরেছে হিংস্র হায়ানা, কামড়ে খাচ্ছে দেশাত্মবোধ, মায়ের ভালো চায় না, নখের আচরে দুমড়ে মুসড়ে স্বাধীন বাংলা ভূমি, ওরা স্বাধীনতার রক্ষক না ভক্ষক কি বলবে তুমি, ওরে ভণ্ড ওরে হিংস্র আছিস তারা বেশ, কোনো মানুষের রক্ত চুষে উজাড় বাংলাদেশ, পুষ্য কুকুর প্রশাসনে ছড়াই জ্বলা তঙ্ক, সারা জীবন ক্ষমতা রবে করছে নিপুণ অঙ্ক। শেখ হাসিনা ও তার প্রশাসনকে যখন মানুষ ভয় পেত, দেশের গুণী শিল্পী লেখকরা যখন হাসিনা বন্দনায় মেতেছিল, তখন প্রতিবাদী স্লোগান নিয়ে এগিয়ে আছেন কবি শিল্পী আসাদুজ্জামান রনি। আজকে তিনি আমাদের সাথে আছেন, গল্প করব তার জীবনের অনেক ঘটনা, অনেক অভিজ্ঞতা শুনব। রনি ভাই কেমন আছেন? আছি ভালো। হাসনাত কেমন আছো? আমি ভালো আছি। রনি ভাই, আপনার সাথে তো আমার প্রথম পরিচয় 2018 সালে, তখন মুক্তি পায় আপনার প্রথম স্লোগান বিদ্বেষী। আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো লেখক গায়ক, গানকে গান না বলে আসলে স্লোগান কেন বলছেন? রাজপথের যে ভাষা, মুক্তিকামী জনতার যে ভাষা, সেটাকে আমরা স্লোগান বলি। এটাকে গানের মতো দেখাচ্ছে, শোনাচ্ছে গানের মতো, কিন্তু আসলে এটা গান না, স্লোগান। আপনার এই পর্যন্ত কতগুলো স্লোগান মুক্তি দিয়েছে? আমার মাত্র 3টা স্লোগান মুক্তি পাইছে। 3টি স্লোগান? 3টা। যতদূর শুনেছি যে প্রত্যেকটি স্লোগান হচ্ছে সেই সময় স্বৈরাচারী শেখ হাসিনা বা তার প্রশাসনকে নির্দিষ্ট করে, তাদেরকে নিয়ে, কিংবা হচ্ছে তাদের যে সে সময়কার বিতর্কিত কর্মকাণ্ড ছিল সেটিকে প্রতিবাদ জানিয়ে হচ্ছে আপনি আপনার স্লোগানগুলো লিখেছেন। রাইট। আসলেই গল্পটা একটু জানতে চাই। পেছনের গল্প হচ্ছে, আমি যাই কিছু লিখি না কেন, বাংলাদেশ খুব ভর করে। বাংলাদেশ তো কিছু প্যারামিটার মিলিয়ে তো বাংলাদেশ, লাইক গণতন্ত্র, স্বাধীনতা, 71, 52, সব কিছু মিলিয়ে তো বাংলাদেশ। আমার লেখার মধ্যে এই সমস্ত প্যারামিটার্সগুলি খুব বেশি ভর করে। তো আমি স্বৈরাচারী শেখ হাসিনার কথা যে বলা হলো, মানে স্বৈরাচারী শেখ হাসিনার সময় আমার স্লোগানগুলি লেখা হয়েছে। আসলেই কবি বলেন, শিল্প সংস্কৃতির মানুষদের একটা দায় থাকে দেশের প্রতি, তার কবিতা গানে শিল্পে প্রতিবাদ করবে। তো আমি সেই প্রতিবাদের জায়গার থেকে আমি লেখার চেষ্টা করছি। আমি তো মূলত দেশ পাহারা দিতে চেয়েছিলাম। দেশ পাহারা দেওয়া মানে এই না যে আমাকে লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে দেশ পাহারা দিতে হবে। আমার গান কবিতা দিয়ে আমি এই দেশকে পাহারা দিতে চেয়েছিলাম, ভোটাধিকার পাহারা দিতে চেয়েছিলাম, গণতন্ত্র পাহারা দিতে চেয়েছিলাম। সো ওই সময়টা ভোটাধিকার ছিল না, মানুষের কথা বলার সাহস ছিল না, মানুষ কথা বলতে পারতো না। সব কিছুই হাসিনা বন্দনা, সব কিছুতেই হাসিনা বন্দনা, সব কিছুতেই মুজিব বন্দনা। সো আমি সেই জায়গার থেকে বেরিয়ে এসে আমি আমার মতো করে আমি মানুষের কথা বলতে চাইছি। আমি হাসিনার কথা বলতে চাই নাই, আমি ওই তৎকালীন আওয়ামী গোষ্ঠীর কথা বলতে চাই নাই, আমি মানুষের কথা বলতে চাইছি। যে মানুষের কথা বলতে গিয়ে একসময় দেখলাম এই কবিতাগুলি স্লোগান হয়ে যাচ্ছে, আর স্লোগানটাকে একটা গণসঙ্গীতের মতো করে একটা সুর দিলাম, তারপরে গাওয়ার চেষ্টা করলাম। মানুষ যারা যারা শুনলেন, পছন্দ করলেন, আমাকে বাহবা দিলেন। আর যাদের বিপক্ষে এই স্লোগানগুলি গেছে, তারা আমাকে ধরে। আমি এই প্রসঙ্গটাতে একটু আসতে চাচ্ছি। সেটি হচ্ছে যে, যেহেতু আপনি তখন শেখ হাসিনা বা তার প্রশাসন, তার সরকারের বিপক্ষে গিয়ে হচ্ছে আপনি গান বা স্লোগান করেছেন, সেটা আসলে আমরা তখন দেখেছি যে হচ্ছে যারা হচ্ছে সরকারের বিপক্ষ বা ভিন্ন মত প্রকাশ করেছে, তাদেরকে হচ্ছে দমন নিপীড়নের একটা চেষ্টা সে সময় শেখ হাসিনা বা তার সরকার, তার প্রশাসন চালিয়েছে। আপনি আসলে কতটুকু নিপীড়নের শিকার হয়েছেন? আমি 10 বছর আগেই বুঝতে পারছিলাম যে সে একটা বিশাল একটা পরিকল্পনা নিয়ে আসছে,
সে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তার জন্য যত আয়োজন আছে, যত মেকানিজম আছে, সে সব করে রাখছে, আর দেশটা উজাড় হয়ে যাচ্ছে। এই ভণ্ডগুলির কথা আমি তখনই বলার চেষ্টা করছিলাম। যখন আমি এই স্লোগানগুলো আমাকে রিলিজ করি, তখন কিছু মানুষ আমাকে বাহবা দেয়, যারা আমার এই স্লোগানকে পছন্দ করলো। আর কিছু মানুষ, এই আওয়ামী দূষর যারা আছে, ওই শেখ হাসিনার যারা শাসক গোষ্ঠীর যারা লোকজন ছিল, এরা কিন্তু এই স্লোগানকে করতে পারলো না। মুক্তিকামী জনতা আমার স্লোগানকে করলো, তাদের ভাষা মনে করলো, তাদের স্লোগান মনে করলো। আর এই যে ভণ্ডর দল, এই আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকজন আমাকে কিন্তু তাদের বিপক্ষের শক্তি মনে করা শুরু করলো। তুমি তো জানোই এরা কি পরিমাণ নির্যাতন করতে জানে। আমি যেহেতু শেখ হাসিনা বন্দনা করি নাই, যেহেতু আওয়ামী বন্দনা করি নাই, মুজিব বন্দনা করি নাই, আমার সবচেয়ে বড় ভুল, আমি কেন মানুষের পক্ষে কথা বলেছি। এটা আমার বিশাল বড় পাপ, আমার বিশাল বড় অপরাধ। এই যে আমি ক্ষমার অযোগ্য অপরাধে দণ্ডিত, এইখানে আমাকে বিচার করলো কারা? এই বকে যাওয়া অছাত্রলীগ, যাদেরকে বলা হয় ছাত্রলীগ, এই বকে যাওয়া মানুষগুলি আমার বিচার করলো, আমাকে হ্যারাস করলো। এটা বলতেছি, বকে যাওয়া এই ছাত্রলীগ আমাকে হ্যারাস করলো, মহল্লার গুন্ডা যুবলীগ এরা আমাকে হ্যারাস করলো, পুলিশ লীগ নামে আরেকটা লীগ ছিল। আমি নিশ্চয়ই এই লীগের জন্ম, মানে এই লীগটা বাংলাদেশ থেকে কোনো না কোনোভাবে একেবারেই নিশ্চিহ্ন হবে, সেটা আশা করি। পুলিশ আমাকে নির্যাতন করলো। আমি তখন থাকি হচ্ছে ইস্কাটনে থাকি আমির হোসেন আমুর সাহেবের একটা আওয়ামী লীগের মন্ত্রী ছিল, ঠিক তার বাড়ির বিপরীত পাশে থাকি। আমি একটা চিলেকোঠায় ছাদে থাকি, আমার ব্যাচেলর জীবন। সেইখানে ছাত্রলীগের ছেলেরা এসে নিচে এসে হামকি দামকি, যেহেতু আমি শ্রমজীবী মানুষ, আমাকে কাজ করে খাইতে হয়, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ওরা রাস্তাঘাটে ধরে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আমাকে নানাভাবে, মানে এটা বলতে চাচ্ছি না, মানে কতভাবে তাচ্ছিল্য করা যায়। হ্যাঁ, আমাকে মা বাপ তুলে গালিগালাজ, আমাকে ধরেন ছোট মা, মানে কী বলা যায়, রাস্তার মানুষদের আমাকে হামলা করার চেষ্টা, সব কিছু ছাপিয়ে পুলিশ যেটা করলো সেটা আসলে একটা ভয়ঙ্কর পর্যায়ে। পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, গিয়ে আমাকে অত্যাচার করলো। এই যে আমার অত্যাচারের চিহ্ন তুমি দেখতে পারতো, সেগুলো জানি না, এখনো দাগ কত বছর হয়ে গেছে। আজকে যদি 18, আমি ডিসেম্বরে আমার স্লোগান 3 রিলিজ করছি, আজকে হচ্ছে তোমার 24, তো টানা তো 6-7 বছর। এত বছরও এই দাগটা এখনো যায় নাই। আমি তোমাকে আরেকটা চিহ্ন দেখাইছি, এটা আমার এই জায়গাটাতে দেখাতে পারছি না, সো দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছি না। একটা জিনিস এখানে কত মানে শক্ত করে যদি না আঘাত করা হয়, এখন এই দাগটা রয়ে গেছে। আমি হাতটাকে উঁচা করতে পারতাম না, আমি ছোট করে এই গান গাওয়ার বা স্লোগানের মানে সূত্র ধরে পুলিশ আপনাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে। হ্যাঁ, পুলিশ আমাকে ধরে নির্যাতন করে, ছেড়ে দেওয়ার পেছনে কিছু মানুষ আসছে। সেই মানুষগুলোকে আমি আসলে, তারা কোনোদিন আমাকে স্বীকার করতে না করছে যে আমাদের কৃতজ্ঞতা তুমি কখনো কোথাও স্বীকার করো না। সো বাংলাদেশের কয়েকজন প্রখ্যাত মানুষকে আমি মনে মনে স্বীকার করি, আমি কৃতজ্ঞ মানুষ। তাদের সহযোগিতায় এবং কিছু টাকা পয়সা, যদি আমাকে বাঁচতে হবে, কিছু টাকা পয়সা দিয়ে আমাকে কোনোভাবে, এবং একটা কন্ডিশন আসলো আমি যেন এগুলো আর কখনো না করি। তখন পুলিশের কাছ থেকে আপনি ছাড়া পেলেন, তখন কি আপনি এই স্লোগান একদম বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ, আমার কথাই ছিল যে আমার ইউটিউব চ্যানেল শুড বি ক্লোজড, এবং আমি কোনো প্রকার এই ধরনের কোনো গান আমি করতে পারবো না। আমি কোনো অ্যাক্টিভিটি, মানে সরকার বিরোধী কোনো অ্যাক্টিভিটির সাথে থাকতে পারবো না। আমাকে এটাও প্রস্তাব দেওয়া হয়েছে, আওয়ামী প্রপাগান্ডা যত যা আছে, ওরা আমাকে যখন আমার এই গানগুলি শুনলো, ওরা কিন্তু আমাকে বারবার বলছে, আমাকে মা তোলা গালিগালাজ করেও ওরা আমাকে বলছে যে ও তো মেধাবী, ও তো জুনিয়র নজরুল। ও অফিসারদের মধ্যে কথা হচ্ছিল যে ছেড়ে দাও। হ্যাঁ, আরেকটা কারণ আমি একটু সুবিধা পাইছি, আমি তাদেরকে বলার চেষ্টা করছি আমার বিনয়ের সাথে যে আমি পুলিশের সন্তান, আমি যা বলার চেষ্টা করছি সত্য বলছি, আমি মিথ্যা বলি নেই। তারা বলতেছিল তুই তারেক জিয়ার তো এজেন্ট, তারেক জিয়ার কাছে টাকা খাইছিস, তুই টাকা খেয়ে তুই এই স্লোগানগুলি করার চেষ্টা করছিস, এই বিএনপির প্রপাগান্ডা করতেছিস, তুই বিএনপির এজেন্ট। আমি বলার চেষ্টা করলাম এটা বিএনপির কথা না, এটা তো মানুষের কথা। এখানে ভোটাধিকার নাই, দেশটা লুট হয়ে যাচ্ছে, একজন মহল্লার গুন্ডা কোটি কোটি টাকার মালিক,
এখানে কোনো প্রকার আইনি শাসন নাই, মানুষের মূল্যবোধ নাই। এই দেশটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। সো আমি এই দেশের নাগরিক হিসাবে, আমি দেশের সন্তান হিসাবে আমি স্লোগান 2 করেছি, তুমি শুনছো, যে আমার মার নাম বাংলাদেশ। আমি খুব করে বিশ্বাস করি আমার মার নাম বাংলাদেশ। আমার মা যখন নিঃস্ব হয়ে যায়, আমি তার সন্তান হয়তো বসে থাকতে পারি না। আমার সেই প্রতিবাদের জায়গা থেকে আমি কাজগুলি করছি। ওইখানে 2-1জন, সবাই তো আর একরকম না। একজন পুলিশ অফিসার বলতেছিল, আমার চোখ বাঁধা ছিল, আমি 2জন অফিসারকে চিহ্নিত করে রাখছি এবং তাদের নাম জানি। আমি কোনো এক সময় আমি প্রকাশ করব, যদি আমাকে কেউ সহযোগিতা করে। আমি সেই পুলিশদের কথা বলতে চাই। তারা আপনাকে সহযোগিতা করেছিল সে সময় নাকি? না, আমাকে কিছু পুলিশ সহযোগিতা করেছিল, আচ্ছা, আর কিছু অতি উৎসাহী পুলিশ আমাকে টর্চার করছে, আমাকে মানে খুব বেশি হ্যারাস করছে। সেই সমস্ত 2টা পুলিশকে আমি চিনে রাখছি। সো ওই 2টা পুলিশের নাম আমি বলতে পারবো। আর আমি তো চোখ বাঁধা ছিলাম, কিন্তু কিছু পুলিশ আলোচনা করতেছিল, ও তো মেধাবী, ওর লেখার মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার আছে, একটা আলাদা ভাইব আছে। আপনাকে যখন পুলিশ ধরে নিয়ে গেল তখন আসলে আপনার পরিবারের উপরে কী ধরনের প্রভাব পড়েছিল? যখন আমাকে পুলিশে ধরে নিয়ে যায়, আমি অর্থনৈতিকভাবে খুব ভঙ্গুর ছিলাম। আমি এমনিতেও নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমার তো যথেষ্ট পয়সা নাই। যখন পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, অত্যাচার করে, সেই সময় আমাকে একটা মানুষ খুব সাপোর্ট দিয়েছে, তার নামটা না বললে আমার পাপ হবে। ওনার নাম আফরোজা খান রিতা। ওনাকে বাংলাদেশের সব মানুষ চিনে বলা যায়। উনি প্রখ্যাত এক শিল্প গ্রুপের চেয়ারম্যান। উনি খালেদা জিয়ার উপদেষ্টা, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি, এক অসামান্য মানুষ। আমি ওনার কাছে ঋণগ্রস্ত, চূড়ান্ত ঋণ খেলাপি। আমার হাতের চিকিৎসার থেকে আরম্ভ করে আমার সমগ্র জীবন যেন আমি সুস্থভাবে চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, উনি নানাবিধ প্রক্রিয়ার চেষ্টা করেছেন, চেষ্টা করে যাচ্ছেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। রনি ভাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনার লেখালেখির শুরুটা কবে থেকে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ঠিক সেই সময় থেকে আমি লেখালেখিটা অফিসিয়ালি শুরু করি। আমি তখন বাংলা বাজারে পাঠ্যপুস্তকের সহায়ক কিছু বই, যেটাকে নোট গাইড মানুষ বলে, সেটা লেখার মধ্য দিয়ে আমি আসলে মূলত আমার লেখালেখি জীবন শুরু। আর আমি সৃজনশীল লেখাটা ছোটোকাল থেকেই লিখি। আমি যখন ছোট ক্লাস 6-7-এ পড়ি, তখনকার থেকে বিভিন্ন পত্রিকায় আমার ছড়া কবিতা ছাপা হয়। ওই সময় থেকে আমার লেখালেখিটা শুরু। আর তারপরে আমি শিক্ষক হিসাবে জয়েন করি। শিক্ষকতা সত্যের মোড়কে শৈল্পিক কারুকাজ, পৃথিবীর সেরা কাজ। আমি শিক্ষকতা করেছি দীর্ঘদিন, এখন করছি না, এখন আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করি। তো আমার লেখালেখির শুরুটা সেই ছাত্র জীবন থেকেই। আমরা জানি যে আপনি যে একজন গায়ক, আপনি গণসঙ্গীত গিয়েছেন, আপনি স্লোগান গান। শিল্পকলাতেও আমরা দেখতাম যে গণসঙ্গীত নামে একটি বিভাগ আছে, বিটিভিতেও শিল্পীরা গান গায়। আপনাকে এই জায়গাগুলোতে কখনো দেখা যায়নি, এটার কারণ কি? শুধু বিটিভি বেতার না, শুধু বিটিভি বেতার বা শিল্পকলা না, আমি বাংলা একাডেমিতে অ্যাপয়েন্টেড ছিলাম। এই যে তার পেপারস, আমি এটা নিয়ে আসছি তোমাকে দেখাবো বলে। আমি সেখানে প্রতি প্রজেক্টে 30,000 করে টাকা পাবো। আমাকে সেই সময়কার সচিব আলতাফ হোসেন, লোক সংস্কৃতি বিকাশ, বাংলা একাডেমি, ঢাকা, সেই সচিব ওনার সিগনেচার করা অ্যাপয়েন্টমেন্ট লেটারে, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই যে তোমার এই যে পেপারস, আমি কাজ করছি। তৎকালীন যারা বাংলা একাডেমির মানুষ ছিলেন, এই আওয়ামী দালাল যারা ছিলেন, আমার একটা কাজ ঠিকই নিচ্ছে, আমাকে বঞ্চিত করছে টাকার থেকে। আমি যখন টাকা চাইতে গেছি যে আমার প্রাপ্য সম্মানটুকু দেন, বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান আমার মতো একজন মানুষের টাকা মেরে খাবে, এটা তো হয় না। আমি যখন প্রতিবাদ করেছি, আমার টাকাটা দেয় নাই, আমার কাজটা নিচ্ছে। কাজটা নিয়ে তারা তাদের মতো টাকা পয়সা উঠাই নিয়ে, ওনারা হয়তো বা খাইছে, টাকাটা উঠাই নিচ্ছে, বাট আমাকে দেয় নাই। সো বাংলা একাডেমিতে কোনো কাজ করতে সুযোগ পায় নাই। বাংলা একাডেমি যেখানে মেধাবীদের কাজ করার কথা ছিল, এখানে ম্যাক্সিমাম মেধাশূন্য আওয়ামী দালালটা কাজ করতেছে। ওই বাংলা একাডেমি উন করি আমি, ওই শিল্পকলা আমি উন করি, ওটা আমার জায়গা। বিটিভি বেতার, ওটা আমার জায়গা, আমি উন করি। এখন যারা কাজ করতেছে, তুমি খোঁজখবর নিয়ে দেখবা হাসনাত, কারা কাজ করার যোগ্যতা রাখে সে জায়গায়। এখানে হাসিনা বন্দনা করলেই আমি তো শুধু বাংলা একাডেমি, বিটিভি বেতার,
তারপর হচ্ছে তোমার শিল্পকলা না, আমি আরও নানাবিধ সুবিধা পেতাম, আমাকে নানাবিধভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি তো আমার নৈতিকতার সাথে আমি কম্প্রোমাইজ করি নাই। এত একজন শিল্পীকে না, একজন কবিকে এত সহজে সস্তা হতে হয় না, এত বেশি বেশি ঘুরে ঘুরে ওষুধ বিক্রি করতে হয় না। আওয়ামী কবিরা যেভাবে কবিতা লিখছে বঙ্গবন্ধুকে ঘিরে, মুজিব বন্দনা করার নামে, শেখ হাসিনা বন্দনা করার নামে, তারা আসলে কবিতা লেখে না, তারা ক্যানভাসারের মতন, কবিরাজের মতন করে, যেমন হাটে বাজারে যারা ওষুধ বিক্রি করে সেইভাবে তারা ক্যানভাস করছে। তারা বেসিক্যালি কবি না, কবিরাজ। আমি যখন হয়রানি হই ওই সময়টাতে আমাকে ঘিরে গণমাধ্যমের ওরকম বলার মানে সুযোগ ছিল না। তুমি তো জানতা সব কিছু ফিল্টার করে নিউজ করতে হইতো, খুব বেশি আয়োজন করে কিছু করা যেত না। আমাকে যখন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, মহল্লার গুন্ডা সবাই মিলে আমাকে হয়রানি করে, আমি যখন বাড়ি ছাড়া ছিলাম আজকের থেকে 2018 ডিসেম্বর, মানে সেই নির্বাচন হলো, হ্যাঁ, হাসিনা যে একক নির্বাচন করলেন সেই সময়টাতে, ওই আমি কিন্তু নির্বাচনের আগে আমি এই স্লোগানগুলো রিলিজ করছি, ওই একেবারে উত্তপ্ত সময়। সেই সময় আমি তো বাসায় থাকতে পারি না, আমাকে আশ্রয় দিয়েছে কিছু গণমাধ্যমের মানুষ। আমি তাদের নাম বলে তাদেরকে এই সময়টাতে আসলে নাম না বলার জন্য একটা নির্দেশনা আছে। আমি পালায় পালায় থাকতাম, আমার পালানোর জন্য 2টা হোটেলে আমি ছিলাম। বাসা বাড়িতে থাকতে থাকতে আর কতজন মানুষ থাকতে দেয়, আর আমি তো একটা রিস্কি হয়ে গেছি, আমাকে কেউ কোনো মানুষ গ্রহণ করতেছে না। আমার বন্ধুরা আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করছে। তারা যদি, আমার বন্ধুরা যদি, মানে তারা বলতে চাচ্ছিল যে তোর সাথে আমার যোগাযোগ আছে বা আমাদের যোগাযোগ আছে, এটা যদি জানাজানি হয় আমরাও ট্র্যাপে পড়বো, আমাদেরকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ অত্যাচার করবে। তারা আমাকে সম্পর্ক ছিন্ন করলো। আমি কিছু মানুষের বাসায় আশ্রয় নিলাম, সেই আশ্রয়ের জায়গাটা একটা সময় ক্ষীণ হয়ে, মানে এই ঢাকা শহরে কে বা কাকে থাকতে দেয় এরকম একটা রিস্কি জায়গায়। আমি হোটেল লাভ, কারণ একটা হোটেল আছে, হোটেল লাভিনসি নামটা মনে হয়, যদি ভুল না হয়, লাভিনসি, এই হোটেলে পালাইছিলাম, ছিলাম হচ্ছে হোটেল 71-এ। এই যে নানাবিধ দিন, আমি কোনো একদিন আমার আত্মজীবনী লাগলে সেই সমস্ত গল্পগুলি আসবে। তো যাই হোক, আমি চূড়ান্ত অত্যাচারিত হয়েছি, আমি নির্যাতিত হয়েছি, কিন্তু আমি এখন আশাবাদী বাংলাদেশের কোনো মানুষ আর তার মত প্রকাশ করতে গিয়ে, কবিতা লিখতে গিয়ে, গান লিখতে গিয়ে আর কেউ নির্যাতিত হবে না। আপনার লেখা কয়েকটি লাইন বা গানের কয়েকটি অংশ আমরা একটু শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, ছাত্র জনতার মতো করে আমি পুলিশের নলের মুখে দাঁড়াতে পারি নাই। একজন আবু সাইদ, একজন মুগ্ধরা যেভাবে পুলিশের নলের সামনে দাঁড়াইছে, আমি সেভাবে দাঁড়াতে পারি না, এটা আমার অক্ষমতা। আমি এই টোটাল ক্রেডিটটা ছাত্র জনতার। আমার গান কোনো জায়গায় কোনোভাবে উৎসাহ যোগাইছে, রক্ত গরম করছে, টোটাল ক্রেডিটটা কিন্তু এই সকল মানুষ যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, এই মানুষগুলো। আমার কিছু করার সামর্থ্য ছিল না, আমি কিছু করতেও পারিনি আমার গান কবিতা ছাড়া। সো এই যে ভণ্ড গানটাই বেশি মানুষের, যারা শিল্প সংস্কৃতির মানুষ, টিকটকে হোক বা ফেসবুকে বিভিন্ন জায়গায় একটা গান বারবার বেশি উচ্চারিত হয়েছে, আমার পতাকা খামছে ধরেছে হিংস্র হায়ানা, কামড়ে খাচ্ছে দেশাত্মবোধ, মায়ের ভালো চায় না, নখের আচরে দুমড়ে মুসড়ে স্বাধীন বাংলা ভূমি, ওরা স্বাধীনতার রক্ষক না ভক্ষক, কি বলবে তুমি, ওরে ভণ্ড, ওরে হিংস্র আছিস তারা বেশ, গণমানুষের রক্ত চুষে উজাড় বাংলাদেশ, পুষ্য কুকুর প্রশাসনে ছড়াই জ্বলা তঙ্ক, সারা জীবন ক্ষমতায় রবে করছে নিপুণ অঙ্ক, ওরে ভণ্ড, ওরে হিংস্র আছিস তারা বেশ, গণমানুষের রক্ত চুষে উজাড় বাংলাদেশ। প্রতিবাদের ব্যানার হাতে কেউ এগিয়ে এলে সেই তো তখন গুম হয়ে যায়, নয়তো প্রবেশ জেলে, পুষ্য কুকুর প্রশাসনে ছড়াই জ্বলা তঙ্ক, সারা জীবন ক্ষমতায় রবে করছে নিপুণ অঙ্ক, ওরে ভণ্ড, ওরে হিংস্র আছিস তারা বেশ, গণমানুষের রক্ত চুষে উজাড় বাংলাদেশ। সময় হয়েছে শক্ত হাতে মুখোশ খুলে দেবার, সময় হয়েছে গণতন্ত্র আবার ফিরে নেবার, বীর বাঙালি জেগে ওঠো 71-এর মন্ত্রে, আগুন ছড়াও শিরায় শিরায় মগজে রন্ধে রন্ধে, ওরে ভণ্ড, ওরে হিংস্র আছিস তারা বেশ, গণমানুষের রক্ত চুষে উজাড় বাংলাদেশ। রনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বাংলা ভিশনকে সময় দেওয়ার জন্য। বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশন আমার শুরুর থেকে আজকে অবধি আছে, আমি বাংলা ভিশনকে খুব পছন্দ করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসাদুজ্জামান রনির সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, তার লেখা স্লোগানগুলো শুনলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।